অনেক দিন ধরেই মানুষ আমাকে বলছে যে দাদা আপনি অনেক বিল্ডিং নির্মাণের ভিডিও বানিয়েছেন, একটু বাউন্ডারি নিয়ে কথা বলুন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাউন্ডারি নিয়ে, অর্থাৎ বিল্ডিং নির্মাণের আগে একটা জায়গা কিনেছেন, জায়গাটা দখল করবেন, চারপাশে বাউন্ডারি করবেন, কিভাবে কোন ধরনের বাউন্ডারি করব। এখন বিল্ডিংয়ে তো সবসময় কলম তুলে ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং করা হচ্ছে, তো বাউন্ডারি ক্ষেত্রেও কি সবসময় কলম তুলেই করতে হবে না কিছু ক্ষেত্রে ইট গেতে যেমন ম্যাসনারি স্ট্রাকচারের লোড বিয়ারিং টাইপও বাউন্ডারি করা যায়। তো আজকে সেটা নিয়ে আলোচনা থাকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটা কথা বলি, যে সমস্ত জায়গায় সেই লোড বিয়ারিং বাড়ির মতো বাউন্ডারি ক্ষেত্রেও একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে ধরুন আপনার জায়গাটা এমন একটা জায়গা সেটার আশেপাশে কোনো বড় রাস্তা নেই, অর্থাৎ যেখানে ট্রাক বাস এগুলো যাচ্ছে না বা বড় রেল যাচ্ছে না, যেখানে ভাইব্রেশন হতে পারে, সেই জায়গাতে আপনারা লোড বিয়ারিং বাউন্ডারিতে যাবেন, প্রথম কথা। দ্বিতীয়ত, যদি ধরে নিই আশেপাশে কোনো বড় রোড নেই, এবার দেখুন নর্মাল গ্রামের যে রাস্তাগুলো হয় সেগুলো ঢালাই রাস্তা, মোরাম রাস্তা, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু আমি বলতে চাইছি যে বড় ট্রাক বা বাস যায় সেই রকম রোডের ধারে হলে আপনারা কিন্তু লোড বিয়ারিংয়ের বাউন্ডারি দেবেন না। এটা যেমন একটা শর্ত, প্রথমেই ডাইরেক্ট কথা না বাড়ি। দ্বিতীয় কথা, লোড বিয়ারিং বাউন্ডারির একটা ক্যাপাসিটি আছে, মানে ধরুন ছোটো ছোটো প্লট, ধরুন আপনি কিনেছেন 40 ফুট বাই 30 ফুট, 50 ফুট বাই 35 ফুট, 45 ফুট বাই 45 ফুট, 60 ফুট বাই 35 ফুট, সেখানে কিন্তু আপনারা লোড বিয়ারিং বাউন্ডারি দিতে পারেন, যদি আপনার রাস্তার ধারে না হয়, যেখানে হেভি ওয়েট ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, সেখানে এরকম রাস্তার ধারে যদি না হয়। এবার এই ধরনের বাউন্ডারি করার প্রিন্সিপাল কী কী আছে, খুব সহজ ভাষায় ইঞ্জিনিয়ারের মুখ থেকে শুনে নিন। সবার প্রথমে কি করছেন, যদি দেখা যায় যে একটু হার্ড মাটি, যেমন ধরুন পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, এরকম অনেক জায়গাতেই দেখেছি দেখা যায় হার্ড মাটি, তো সেই হার্ড মাটিতে আমরা সাধারণত বলি 3 থেকে 3.5 ফুট খোঁড়ো আর 20 ইঞ্চি চওড়া করো। 20 ইঞ্চি চওড়া করে সাধারণত আমরা সবসময় বলি লোড বিয়ারিং পাঁচিল করতে গেলে 4 ফুট থেকে 5 ফুট সেফলি করা যায়। 4 ফুট 5 ফুট হাইটের পাঁচিল ঠিক আছে, এবার তার উপরে তুমি কাঁটা তার লাগাতে পারো, হ্যাঁ, তো সেগুলো তোমরা আর একটু হাইটটা বেড়ে গেল, সেফটিও হলো। কিন্তু ব্যাপার হচ্ছে লোড বিয়ারিং পাঁচিল 4-5 ফুটের মধ্যে রাখাই ভালো, 5-5.5 ফুট ম্যাক্সিমাম। তো এবার এক্ষেত্রে আমি নিচে 20 ইঞ্চি প্রথমে মাটি কেটে নিলাম 3 ফুট গভীর করে, তারপর 4-5 ইঞ্চি বালির সোলিং করে, ইটের সোলিং করে একটা রাফ ঢালাই পিসিসি করে দিলাম। এখানে মাটি কিন্তু খুব ভালো করে বলি, পিসিসি করার আগে মাটি দুর্মুষ করে নিতে হবে। সব থেকে ভালো হয় যদি ওই পিসিসিটা করার সময় যদি আমি 8-এর রড 5 ইঞ্চি ছাড়া বেঁধে ওই পিসিসিটাকে পিসিসি না করে যদি আরসিসি করে দেওয়া হয়, কারণ মাটি তো বিশ্বাস করা যায় না, একটু এদিক ওদিক আপ ডাউন, মানে কোনো কারণে মাটির মধ্যে যদি সেটেলমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই পিসিসির মধ্যে একটু রড থাকলে সেটা বাঁচিয়ে দেয়। এমতো অবস্থায় 20 ইঞ্চি ঢালাই করে দিয়েছেন, 5 ইঞ্চি মোটা করে, তার উপর আপনি 20 ইঞ্চি উপরে আপনি কি করলেন, 15 ইঞ্চি 2-3 লাইন গাঁথলেন, কিংবা আপনি 20 ইঞ্চি 2 লাইন গাঁথলেন, তারপর 15 ইঞ্চি 2 লাইন গাঁথলেন, তারপর 10 ইঞ্চি গেঁথে আপনারা আগে গ্রাউন্ড লেভেল পর্যন্ত উঠলেন। এবার গ্রাউন্ড লেভেল পর্যন্ত ওঠার পর আপনারা কি করলেন, আপনারা পুরো 10 ইঞ্চি পাঁচিল ঘোরাতে থাকলেন। অনেকে যদি বলে যে দাদা 10 ইঞ্চি পাঁচিল দিলে খরচ বাড়ছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা 5 ইঞ্চি পাঁচিলটা গাঁথবো ঠিক মাঝখান বরাবর, এবং 10 ফুট অন্তর কি 8 ফুট অন্তর ইঁটের একটা করে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের লোড বিয়ারিং পাঁচিলের একটা খুব সহজ উপায়। এখন ঘটনা হচ্ছে, আপনারা এই লোড বিয়ারিং পাঁচিল করলেও 20 ফুট কি 25 ফুট অন্তর এক্সপ্যানশন জয়েন্টের জন্য গ্যাপ দেবেন। কারণ মেন ব্যাপার হচ্ছে একবারে টানা লম্বা দেয়াল কখনোই গাঁথবেন না, তা সেটার শুধু এক্সপ্যানশন জয়েন্ট যে তাপমাত্রার প্রভাবজনিত কারণে বাড়া কমার জন্য ফাঁকতা, সেটার জন্য নয়। এটা আরও একটা কারণ হচ্ছে উইন্ড প্রেশার। ধরুন একবারে লম্বা জিনিস, মানে সেই পালতোলা নৌকোগুলো দেখেছেন তো, যেভাবে হাওয়াতে কীভাবে সমুদ্রেতে বয়ে বেড়াতো, তাহলে আমার টানা দেয়ালের মাঝখানে গ্যাপ দিলে কী হবে, পার্টিকুলারলি যে উইন্ড লোডটা আসবে সেটা কিন্তু গোটা দেয়ালটাকে মানে হেলাতে পারবে না। যখনই সেটা 20 ফুট 25 ফুট কি 30 ফুট অন্তর ব্রেক থাকবে, ব্রেক মানে কিন্তু শুধু মানে এটা ভাববেন না যে আমি ব্রেক দিয়েছি এবং পাঁচিলের উপরে যে কোপিংগুলো হয়, মানে জলটাকে উপরে সবসময় গাঁথনির উপরে একটা তো ঢালাই দিয়ে একটা এরকম 2 চাল মতো করে দেওয়া হয়, ঢাল করে দেওয়া হয়, বা 1 চাল একটা ঢাল করে দেওয়া হয়, যাতে জলটা ইটের উপর ডাইরেক্ট না পড়ে, তো সেই কোপিংটাও যেন জয়েন করবেন না। তাহলে আপনারা যখন এই ম্যাসারি স্ট্রাকচারের লোড বিয়ারিং পাঁচিল করছেন, আপনারা কিন্তু দুটো জিনিস ভুলে যাচ্ছেন। 1 নম্বর কি, ওই গ্যাপটা দিতে ভুলে যাচ্ছেন।
আপনারা 2 ইঞ্চি মতো একটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো গ্যাপ দিন, সেখানে আপনারা থার্মোকল সিট দিতে পারেন, বিটুমিন বোর্ড দিতে পারেন, উপরে আপনারা ওয়াটার প্রুফিংয়ের জন্য বিটুমিনের প্রোডাক্ট ইউজ করতে পারেন, সিল্যান্ড ইউজ করতে পারেন, এবং কোপিংটা কিন্তু কাটা সার্ভিস হয়ে গেল। তার মানে আমার যদি 60 ফুট লম্বা পাঁচিল হয়, 3টে পার্টে ভাগ হয়ে গেল, 20 20 20, 3 20 60, বুঝতে পারছি? তো এইভাবে করলে লোড বিয়ারিং পাঁচিল খুব ভালো হয়। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। কোন জায়গায় করবেন না, যেখানে ধরুন ট্রাক বাস চলে, এরকম বড় রোড নেই, সেই সব জায়গায় আপনি করতে পারেন। কিন্তু যেখানে ট্রাক বাস চলে সেই জায়গায় লোড বিয়ারিং পাঁচিল করতে যাবেন না। বা যেখানে দেখা যাচ্ছে এরকম একটা কন্ডিশন, আপনি হয়তো মাটি ফেলে জায়গাটা উঁচু করেছেন, আপনার পাশের জায়গাটা নিচু, সেখানে আপনার মাটির একটা চাপ রয়েছে, সেখানে কিন্তু আর ওই পাঁচিলটাকে শুধু বাউন্ডারি ওয়াল বলে বিবেচনা করা যাবে না, তখন সেটাতে রিটেনিং ওয়ালের একটা পার্ট ঢুকে যাচ্ছে। অর্থাৎ ওই পাঁচিলটাকে এমনভাবে বানাতে হবে যেখানে দেখা যাবে যে ওই পাঁচিলটা কিছুটা মাটির লোডকেও মানে আপনাকে বলতে গেলে ল্যাটারাল আর্থ প্রেশার যেটাকে বলে, আড়াআড়িভাবে মাটির যে চাপটা আসে সেই চাপেও তো পাঁচিলটা হেলে যেতে পারে। তো সেখানে কিন্তু নর্মাল এইভাবে যেটা শেখালাম এইভাবে এটা করা যাবে না। এটা আমরা শেষে এটাকে নিয়ে আলোচনা করবো, এই পার্টটা এখন শেষে চলে যাই। তাহলে প্রথম পার্টে শিখলাম লোড বিয়ারিং পাঁচিল সস্তার মধ্যে কম খরচে কীভাবে বানানো যায় এবং কোন কোন জায়গায় করবে। এবার যেটা ঘটনা, যদি এটা ব্ল্যাক কটন সয়েল হতো, নরম মাটি হতো, সেই ধান জমি বা এরকম জায়গা হতো, তাহলে কিন্তু ডিপটা আরও বেশি করতে হতো, তখন আর 3 ফুট গর্ত খুললে হবে না, 4 ফুট 4.5 ফুট গর্ত করতে হতো। এবার ধরে নিচ্ছি যে এখানে রাস্তা আছে, ট্রাক চলে, লরি চলে, বাস চলে, ভাইব্রেশন হয়, কেঁপে ওঠে, এবং ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ, এবং 7 ফুট 8 ফুট হাইট পর্যন্ত পাঁচিল দেবেন, সাধারণত 6 ফুটের বেশি হাইট হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কলম স্ট্রাকচারের পাঁচিল করতে হবে, মিনিমাম 3.5 ফুট বাই 3.5 ফুটের একটা গর্ত, 10 ফুট অন্তর কলমগুলো দেওয়ার চেষ্টা করবেন, 14 ফুট 15 ফুট, যেমন আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে বলি যে দুটো 10 ইঞ্চি পিলারের মধ্যে 14 ফুট ভিতর গ্যাপ থাকা চাই। ভিতর মানে সেন্টার লাইনটা নয়, ভিতর ইনসাইড টু ইনসাইড কলমের। পাঁচিলের ক্ষেত্রে কিন্তু ওই প্রিন্সিপালটা চলবে না। পাঁচিলের ক্ষেত্রে কিন্তু আপনি যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বা 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি কলম দেন, 4টে করে 12 রড দিয়ে, এখানে তো বেশি লোড নেই মাথায়, শুধুমাত্র যে মেন গেট যেটা হয়, যে একটা বড় গেট লাগাচ্ছেন সেই দুটো পিলারকে বাদ দিয়ে। কেন ওই পিলারের গেটগুলো বড় করা হয়, তার কারণ হচ্ছে অনেক সময় বিশাল ভারী গেট লাগানো হচ্ছে, আর যখন একটা কলম শুধু দাঁড়িয়ে থাকে, তার উপরে কোনো লোড নেই, তার মানে সেই কলমটা কিন্তু অনেক বেশি দুর্বল। একটা সরু কলমকেও যদি মাথায় যদি আপনারা বাংলায় কি বলেন, চাপান দেয়া, মাথা দিয়ে যদি চাপ দেওয়া হয়, তাহলে সেই কলমটা স্টেবিলিটি বেড়ে যায়, কিন্তু ফাঁকা থাকলে তার স্টেবিলিটি কম। ওই জন্য বড় গেটের ওয়েটকে ম্যানেজমেন্ট করার জন্য কলমগুলো বাউন্ডারি গেটের যে পাশে 2টি কলাম দেওয়া হয়, সেটা খুব বড় করা হয়। সেটা আজকের বিষয় না। আজকের বিষয় হচ্ছে আপনার পাঁচিলের হাইট বেড়ে গেল, 5 ফুটের বেশি হয়ে গেল, 6 ফুট 7 ফুট হয়ে গেল, এবং আপনার লেন্থও বেড়ে যাচ্ছে 100 ফুট 80 ফুট 90 ফুট এরকম কন্ডিশান, এবং পাশ দিয়ে বড় লরি বাস যাতায়াত করছে, সেই কন্ডিশানে আপনারা গর্ত করবেন 3.5 বাই 3.5 ডিপ 4 ফুট। যেমন বিল্ডিংয়ের ক্ষেত্রে করেন, 6-7 ইঞ্চি বালি দেন, ইটের সোলিং করেন, ইটটাকে উপরে স্যান্ড মর্টার দিয়ে মশলা দিয়ে জয়েন্ট মেরে দেন ইটের জয়েন্টগুলো, তারপর আপনারা কি বলেন, গলম দেয়া নাকি? আচ্ছা, তারপর হচ্ছে একটুখানি পিসিসি করে দিলেন, পিসিসি করার পর 8 mm রড, লো কস্ট পাঁচিলের ক্ষেত্রে 8 mm, বেস্ট হয় 10 mm রড। 10 mm রড 5 ইঞ্চি করে কি 6 ইঞ্চি করে এল করে, একটা 6 ইঞ্চি মোটা, 6 থেকে 7 ইঞ্চি মোটা বেশ, আর একটা হালকা করে 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি টেপার করে দিলেন। এবার মাঝখান থেকে একটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 4টে 12 রড দিয়ে কলম মূল্য 10 ফুট ছাড়া। এখানেও কিন্তু এক্সপ্যানশন জয়েন্টের জন্য গ্যাপ দিতে হবে আপনাকে 30 ফুট 35 ফুট অন্তর। তো 20-30 ফুট অন্তর দুটো কলম পাশাপাশি হবে, দুটোর আলাদা বেস হবে, টাই বিমটাও কাটা সার্ভিস হবে। ইভেন বাউন্ডারির মাথায় যেটা লিন্টেল থাকে, লিন্টেল কোপিং বলি আমরা এই ধরনের স্ট্রাকচারাল বাউন্ডারি ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রথমে গ্রাউন্ড লেভেলে একটা টাই বিম দিয়ে দিই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, সেখানেও 4টে 12 রড দিয়ে দিই। এবার তার উপরে আমরা মাঝখানে 5 ইঞ্চি দেয়ালটা গাঁথি, কোনো ক্ষেত্রে একটা 5 ইঞ্চি দেয়ালের কলমের ডান পাশে গাঁথলে তো তার পরের খাটালটাতে কলমের বাম পাশে গাঁথা হয়। তার ফলে কী হয়, দেখতে সুন্দর লাগে এবং প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, এবং সমান লাইনে রাখা, কোনো ক্ষেত্রে সমান লাইনে রাখা হয় মাঝখানে ব্যালেন্স করার জন্য প্রেশারটাকে। তো এটা নানা রকমভাবেই করা হয়। তবে ওই 30 ফুট 25 ফুট অন্তর দুটো কলম পাশাপাশি দিয়ে মাঝখানে একটা গ্যাপ দেবেন, এবং ওই গ্যাপটা মানে এই নয় যে আপনি মাথায় গিয়ে জুড়ে দিলেন লিন্টেলটা, কারণ আমরা বলি এই ধরনের পাঁচিলের ক্ষেত্রেও মাথায় কিন্তু কলমগুলো যে উঠছে একটা টানা লিন্টেল দিতে হবে, লিন্টেল কোপিং যেটাকে বলা হয়, লিন্টেলটাকে ঢাল করে দিতে হবে। তো এই হচ্ছে কলম স্ট্রাকচারের বাউন্ডারি ওয়ালের প্রিন্সিপাল। তার মানে দুটো বাউন্ডারির কথাই বললাম, লোড বিয়ারিং যেগুলো 5-5.5 ফুট পর্যন্ত হাইট পর্যন্ত করবেন,
আর 100 ফুট লম্বা 200 ফুট লম্বা কলম স্ট্রাকচারে বাউন্ডারি এইভাবে করবেন, মাঝখানে পার্টিশন ওয়াল ইট গেঁথে, সেটা ফ্লায়াস ব্রিক হোক লাল ইট হোক, কোনো অসুবিধা নেই, দুটো টাইপই বললাম। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার 3 নম্বর পার্টে চলে আসি। এবার যদি আমি কল্পনা করি যে এমন একটা জায়গায় বাউন্ডারি করছেন যেখানে বাউন্ডারিটা দুটো কাজ, এক তো ঘিরবো প্রপার্টি লাইনটাকে, সীমানাটাকে, আর তার পাশাপাশি আমরা কি করব, মাটিটাকে ধারণ করব, অর্থাৎ যেটা নিচু জায়গা সেখানে আমি আরও 3 ফুট মাটি ফেলবো। তাহলে সেই মাটির চাপে তো বাউন্ডারিটা আস্তে আস্তে হেলে যেতে পারে, টিল্ট করতে পারে। তো সেটাকে আটকানোর জন্য রিটেনিং ওয়াল কনসেপ্টে অনেক সময় দেখা যায় ওই যে আলাদা আলাদা করে কলমগুলো ঢালাই না করে একবারে কম্বাইন্ড একটা ফুটিং ঢালাই করা হয়, পুরো লম্বা 40 ফুট 50 ফুট 30 ফুট, মানে যেখানে ব্রেক হচ্ছে, এবং সেখানে দেখা যায় ওই যে ট্রেন্সটা ঢালাই করা হচ্ছে তার মাটিটা যেদিকে চাপ পড়বে, অর্থাৎ যেটা আমার প্রপার্টি, যেদিকে আমার মাটিটা দিয়ে চাপ পড়বে, যেখানটা দিয়ে আমি আমার নিজস্ব জায়গাটা যার জন্য আমি রিটেনিং ওয়ালটা করছি, সেদিকে কিন্তু ফুটিংটা আর একটু বেশি মানে থাকবে, যেমন এই ছবিতে দেখছে। তাহলে মোটামুটি যদি ধরে নিই, নর্মালি আমরা যখন কলম দিই 4 ফুট বাই 4 ফুটের মধ্যে ঠিক সেন্টার থেকে কলমটা তুলি, এক্ষেত্রে দেখা যাবে 6 ফুট কি 7 ফুট আপনার একদিকে বেশি হয়ে গেল, একদিকটা দেখা যাবে আপনার 2 ফুট আর একদিকটা দেখা যাবে 5 ফুট। তাহলে একদিক বেশি হয়ে গেল, সেটাতে মাটির চাপে, অর্থাৎ মাটি তাকে নিজের চাপেই ধরে রাখবে, এবং যেদিকটা আপনার বাইরের পোর্শন সেদিকটা সামান্য হেলে থাকে। তো এটা একটা বেসিক কনসেপ্ট, তার একটা ছবিও দেখালাম, এটা রিটেনিং ওয়াল কনসেপ্ট। এখানে আমি ডিজাইনের ব্যাপারে গেলাম না, রড বাইন্ডিংয়ের ব্যাপারে গেলাম না, শুধু এটুকু ধারণা দিয়ে গেলাম, কারণ ভিডিওটা অনেক লম্বা হবে, আজকে দুটো বাউন্ডারি নিয়ে আলোচনা করেছি। এটুকু বলে গেলাম, যাদের মাটি ফেলার চিন্তা ভাবনা রয়েছে 3-4 ফুট মাটি ফেলে দেবেন, কিন্তু বাউন্ডারিটা দিচ্ছেন ওই নর্মাল কলম তুলে, করবেন না, সেখানে রিটেনিং ওয়ালের মতো দিতে হবে। তা নাহলে একটা সময়ের পর উইন্ড প্রেশারের কথা গুলি মারুক, নর্মালি মাটির চাপে ওই বাউন্ডারিটা হেলে পড়তে পারে। এরকম অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করবো আগামী দিনে। গার্ডওয়াল নিয়েও ভিডিও বানানোর রিকোয়েস্ট হলে বানাবো, গার্ডওয়াল কীভাবে করা যায়, লো কস্ট গার্ডওয়াল অ্যাকচুয়ালি কীভাবে করা উচিত, সেগুলো নিয়ে ভিডিও আপনারা কমেন্ট করলে নিশ্চয়ই আসবে। তো কেমন লাগছে ভিডিওটা জানাবেন। একটু অন্যরকম ভিডিও, বিল্ডিংয়ের বাইরে গিয়ে বাউন্ডারি নিয়ে কথা বললাম। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংসুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন, এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়, এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে, সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না, তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। যদি ভালো লাগে এরকমই ভিডিও পেতে চান তাহলে এই সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর এই দুটো ভিডিও এখনও না দেখে তাহলে গিয়ে দেখে নেবেন। বাই।